32 মিনিট পর পর বন্ধ হয়ে যাবে। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা কি দেখলাম যে মাসেল টিস্যু যেখানেই থাকবে কম আর বেশি, ঠিক আছে, এদের সংকোচন প্রসারণ হবে। হার্টের পাম্পিং করতেছে, তাহলে হার্ট মাসেল ওইখানে আছে না, ঠিক আছে। স্টোমাকের ভিতর স্টোমাক কি করে, সংকোচন প্রসারণ হচ্ছে না। কোনটা একসাথে দুইটাই কি হয়, শুধু কারো কারো আঙ্গুলও প্যারালাইসিস হতে পারে। আপনি বুঝেন, প্যারালাইসিস শুধু ততটুকু হবে, প্যারালাইসিস শুধু ততটুকু হবে যতটুকুর সাথে কি ব্রেনের সংযোগ আছে। যেমন আমরা বলি কি আমাদের ব্রেনের দুইটা হেমোস্ফিয়ার, একটা হচ্ছে রাইট হেমোস্ফিয়ার, একটা লেফট হেমোস্ফিয়ার, তাই না? রাইট হেমোস্ফিয়ার কি আমাদের শরীরের লেফট অংশের কাজগুলো নিয়ন্ত্রণ করে, লেফট হেমোস্ফিয়ার রাইট অংশের কাজগুলো নিয়ন্ত্রণ করে। এখন প্যারালাইসিস হবে, মনে করেন আমার মাথায় এখানে আঘাত লাগছে, এই জায়গাটুকু কিসের সাথে জড়িত ছিল, দেখার সাথে। তাহলে কি আমি চোখে দেখবো না, বুঝেন? এখানে আঘাত লাগছে বা এই জায়গায় রক্তপাত হয়েছে, স্ট্রোক করছে, স্ট্রোক করা এইটা কি কাজের সাথে জড়িত ছিল, রাইট হাত কি অথবা রাইট সাইড পরিচালনার দায়িত্বে ছিল, তাহলে রাইট সাইড কি প্যারালাইজড হয়ে যাবে। অথবা কি লেফট সাইড, এই সাইডে যদি আমার স্ট্রোক হয়ে থাকে লেফট সাইড কি হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। তার মানে কি ব্রেনের কোন অংশটা কোন কাজের সাথে জড়িত, ওই কাজে যদি হ্যাম্পার হয় ওই কাজটুকুই কি হবে, হবে না। ব্রেন ওই কাজটুকু কি করবে না। স্বাভাবিক, যদি আপনার স্ট্রোকটা এই পাশে করে, ম্যাক্সিমাম স্ট্রোক যদি এই পাশে করে তাহলে কোন পাশ যাবে, এই পাশ যাবে। স্ট্রোক যদি এই পাশে হয় তাহলে কোন পাশ যাবে, এই পাশে যাবে। যদি অ্যাক্সিডেন্ট করেন, আমার কথা প্যারালাইসিসের সাথে সম্পর্ক তো স্ট্রোক না, প্যারালাইসিসের সম্পর্ক হচ্ছে কি ব্রেনে, ঠিক আছে। আমি যদি আপনার মাথায় খুব জোরে একটা বাড়ি দিই, যে বাড়ির কারণে আপনার এই মাথার খুলিটা ভেঙে ব্রেনের ভিতরে কি ঢুকে যায়, তাহলে ব্রেনের এই অংশগুলো কি নষ্ট হয়ে যাবে না, প্যারালাইজ হয়ে যাবে। আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, ব্রেনের একটা অংশ আমার লেজ, ব্রেনের লেজটা আগে স্পাইনাল কর্ড, এটা একদম কোমর পর্যন্ত নেমে আসছে। মোটর বাইক অ্যাক্সিডেন্ট করছেন, স্পাইনাল কর্ড কি একেবারে ভেঙে গেছে, ছিঁড়ে গেছে পুরোপুরি। একটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক হবে। আর যদি পুরোপুরি রাপচার্ড হয়ে যায় তাহলে কি, যে অংশটা রাপচার্ড হয়ে গেছে ওই অংশ কি পুরোপুরি প্যারালাইজ। আপনি বুঝেন না, যখন আমরা অপারেশন করাই তখন কি ওষুধ দেই না, ঠিক আছে, কি অ্যানেস্থেসিয়া করায় না, অ্যানেস্থেসিয়া করালে কি আপনি টের পান, ওটা তো সাময়িক প্যারালাইজ, তাই না? সাময়িক প্যারালাইজ তো এখানে কি ওষুধ দিয়েছে, ওষুধ একটা 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করবে, ওই সময় কি ব্রেনের সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে ব্রেন থেকে, মানে ওইখান থেকে কোনো স্টিমুলেশন ব্রেনে আর যাচ্ছে না। তাহলে এখানে আপনি যখন স্ট্রিচ দিবেন, সেলাই দেন যদি এখানে আপনি লোকাল অ্যানেস্থেসিয়া লিডোকেন দিচ্ছেন, লিডোকেন কি করবে, এই জায়গার কোনো ইনফরমেশন আর ব্রেনে যেতে দিবে না। তাহলে এই জায়গায় আপনি কি রোগীর সামনেই ইয়া করবেন, রোগী ব্যথা পাবে না, জিনিস কিন্তু এটা প্যারালাইজ, তার কিছুই না, ঠিক আছে। তাহলে আমার আব্বা যখন স্ট্রোক করছিল তখন হচ্ছে আমার আব্বা শুধু তাকাই ছিল, কিন্তু কোনো কথা বলতে পারেনি, কেন? শুধু তাকায় থাকে, যদি কথা বলতে না পারে তাহলে কি আমাদের চোখে দেখার জন্য অপটিক নার্ভ, কথা বলার জন্য কোনো নার্ভ আছে, জিহ্বা লড়ানোর জন্য নার্ভ আছে, মুখের ফেশিয়াল টিস্যুগুলোর জন্য ফেশিয়াল নার্ভ আছে, তাহলে ওই নার্ভগুলো কি প্যারালাইজড হয়ে গেছে। পরে আমরা যখন হসপিটাল পর্যন্ত নিয়ে গেছি তখন শুধু আমার আব্বা বাম হাত আর হচ্ছে মানে আমার আব্বা বাম পাশে পড়ে গেছিল, তো আমার আব্বা শুধু বাম হাত আর বাম পাটা নাড়াইতে পারছে, ডান হাতটা মানে পড়ে যাওয়ার পর থেকে আর নাড়াইতে পারে না ডান পাশে হাত আর পা। কিন্তু যখন হসপিটালে নিয়েছে আমার আব্বা বসতে পারছে, তারপর হচ্ছে শুধু তাকায় দেখতে পারছে, আমরা ডাকছি কিংবা নার্স যখন পরীক্ষা নিরীক্ষা করছে শুধু দেখতে পারছে, কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু কানেও শোনেনি, শুধু দেখছে। হ্যাঁ, আমরা তো বলতেছি যে প্রত্যেকটা জায়গায় এক একটা করে নার্ভ আছে। কানের জন্য অডিটরি নার্ভ, বুঝেন, কানের জন্য কি অডিটরি নার্ভ, নাকের জন্য কি অলফ্যাক্টরি, চোখের জন্য কি অপটিক নার্ভ। তাহলে নাকের নার্ভ যদি নষ্ট হয়ে যায় আপনি গন্ধ শুঁকবেন না। যেমন আমাদের যখন ঠান্ডা লাগে কি হয়, নাকের ভিতরে শ্লেষ্মা জমে যায়, তো কি হয়ে যায়, নাকের নার্ভটার উপরে কি একটা প্রলেপ পড়ে, গন্ধটা সরাসরি নাক পর্যন্ত যায় না, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অর্গান, আমি যে আঙ্গুলটা চালাচ্ছি আঙ্গুলটার জন্য কোনো নার্ভ কি রেসপন্সিবল, যদি ওই নার্ভটা নষ্ট হয়ে যায় তাহলে আমার এই আঙ্গুলটা কি লড়বে না, ঠিক আছে। যেভাবে হোক কন্ট্রোল তো সব মস্তিষ্ক থেকেই আসবে, যেমন এটা করতে হবে স্বাভাবিক। নার্ভাস সিস্টেম মানেই তো প্রিন্সিপাল অর্গান কোনটা, মস্তিষ্ক। আচ্ছা, তাহলে এটা দেখেন মাসকুলার টিস্যু সংজ্ঞাটা হয়ে গেল। সংজ্ঞাটা কি, কোষ এবং তন্তুর সমন্বয়ে গঠিত, সংজ্ঞা দেওয়া আছে দেখেন, কোষ এবং তন্তুর সমন্বয়ে গঠিত সংকোচন প্রসারণশীল যে সকল টিস্যু অঙ্গ সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে কি বলে, মাসেল টিস্যু বলে। তাহলে মাসেল টিস্যুর সাথে কি মুভমেন্ট শব্দটা জড়িত থাকবে, ক্লিয়ার। মাসেল টিস্যুর সাথে মুভমেন্ট ইয়াটা কি থাকবে, যুক্ত থাকবে। যেখানেই মাসেল আছে সেখানেই কি সংকোচন প্রসারণ থাকবে, সেখানেই কি থাকবে,
মুভমেন্টের সাথে জড়িত কোনো তন্তুটা আরেকবার বলেন তো স্যার। তন্তু মানে ফাইবার, ফাইবার। ফাইবার মানে আঁশ। আমরা বলি না আঁশ জাতীয় খাবার খান আঁশ। কনস্টিপেশনের ঝুঁকি কমান, বলি কি না? ঠিক আছে, যারা আঁশ বা ফাইবার জাতীয় খাবার কম খায় তাদের কি হয়? কোষ্ঠকাঠিন্য হয়। আমের ইয়ার আটির উপরে যে একটা ই থাকে। না না ডাটা ডাটা এই যে না, যে যেভাবে চিন্তা করেন, আঁশ মানে কোন তন্তু, তন্তু মানে ফাইবার, সুতার মতো কিছু। সজিনা সজিনা প্রচুর আঁশ জাতীয় খাবার। সজিনা পাতাও কি উপকারী ডায়াবেটিসের জন্য। টেস্ট আছে সব টেস্ট জিনিসই ভালো হবে এমন কথা। ক্যান্ডারি না না ক্যান্ডারি তো খাওয়া হয় না রস পানি খাওয়া হয়, সেটা তো আলাদা। ক্যান্ডারি পুরোটাই সুগার। আচ্ছা সমস্যা নাই, আস্তে আস্তে আমরা নিজেরাই বুঝবো যে কোন খাবার। ফুড অ্যান্ড নিউট্রিশন তো আমরা পড়ি নাই, তাই না? স্যার হুম। মুখ্য ভূমিকা পালন করে মুখ্য মানে মুখ্য আর গৌণ। মুখ্য মানে কি? ইম্পর্টেন্ট যেমন আমি এখানে মুখ্য ভূমিকা পালন করতেছি, তাই না? হ্যাঁ, প্রধান প্রধান ভূমিকা পালন করতেছি। আচ্ছা এবার আসেন, এই যে মাসেলটা পড়তেছি এটা কয় প্রকার? ঠিক আছে, নেক্সট ক্লাসে এই তিনটা প্রশ্ন পড়া থাকবে, টেনশনের কোনো কিছু নাই। এরপর আমরা এই ক্লাস পরের ক্লাসে শেষ করে দিব এটা। ঠিক আছে, আরেকটা দিব, দেখেন মাসেল টিস্যুকে ভাগ করা হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে কি ভলেন্টারি, মানে ঐচ্ছিক, কি? আরেকটা কি ইনভলেন্টারি, মানে অনৈচ্ছিক। এই শব্দগুলো আমরা পরিচিত, তাই না? একটা হচ্ছে ঐচ্ছিক বা ভলেন্টারি, আর একটা অনৈচ্ছিক বা ইনভলেন্টারি। ক্লিয়ার এই দুইটা? ঐচ্ছিক কোনগুলা? যেগুলো আমরা ইচ্ছা মতো না হ্যাঁ, যে মাসেলগুলার মুভমেন্ট আমাদের ইচ্ছা অনুযায়ী হয়। কঙ্কাল তন্ত্রের সাথে যতগুলা মাংসপেশি আছে সবগুলা কি আমাদের ইচ্ছা অনুযায়ী। আমি হাত আমার ইচ্ছা অনুযায়ী কি লাড়াতে পারছি, কিন্তু আমি আমার ইচ্ছা অনুযায়ী লাড়াতে পারছি, লাড়াচ্ছে কিন্তু ব্রেন। দেখেন প্যারালাইসিস হয়ে গেলে আমার অনেক ইচ্ছা করে হাতটা একটু তুলি, আর কিন্তু তোলা সম্ভব হয় না, তাই না? তাহলে আমি আমার ইচ্ছা অনুযায়ী যে মাসেলগুলার মুভমেন্ট করাতে পারি তাদেরকে আমি কি বলবো? ঐচ্ছিক। আর যেগুলো আমার ইচ্ছা অনুযায়ী মুভমেন্ট করবে না তাদেরকে আমি কি বলবো? অনৈচ্ছিক। ঠিক আছে, তাহলে ঐচ্ছিক কোনটা হবে? চোখের পাতা যে পড়ে এটা অনিচ্ছিক হবে। কিছুটা তো অনৈচ্ছিকই। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দেখেন নিয়ন্ত্রণ করতে পারেন, তাই না? হ্যাঁ। কিন্তু সারাদিন যে পড়তেছে একবারও খেয়াল করেন কতবার পরে দিনে? না ঠিক আছে, সারা দিন পড়তেছে কতবার মাঝে মাঝে আপনার হঠাৎ যদি মনে হয়, যেমন আমার রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস চলতেছে না, ঠিক আছে, সারা দিন বাতাস ঢুকতেছে বেরোচ্ছে, ঢুকতেছে বেরোচ্ছে, কোনো সমস্যা নাই। হঠাৎ করে আপনার মনে পড়লো, আপনি কিছুক্ষণ দম বন্ধ করে রাখলেন। তার মানে আপনি সামান্য সময় কি করতে পারবেন? নিয়ন্ত্রণ করতে পারবেন, পার্মানেন্ট আপনাকে করতে দিবে না। অনৈচ্ছিক পেশিগুলো এরকমই, ঠিক আছে। আবার ঐচ্ছিক পেশিও কি আপনি নিয়ন্ত্রণ করবেন, কিন্তু অনৈতিক ভাবে করবেন তা না। এইরকম কতক্ষণ রাখতে পারবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা রাখতে পারবেন? অসম্ভব। হাত হাত ব্যথা হয়ে যাবে কিছুক্ষণের জন্য। ঠিক আছে, কেন হবে আমরা এটাও করব, যে মাংসপেশির সংকোচন প্রসারণ এমনি এমনি হয় না। সংকোচন প্রসারণের জন্য কি আছে? মেকানিজম আছে। এই মেকানিজমটাকে আমরা কি কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করতে পারি জাস্ট, কিন্তু পার্মানেন্টলি পারি না। ঐচ্ছিক পেশিগুলোতে তো পারি, অনৈচ্ছিক গুলাকে একেবারেই পারি না। আমি হার্ট মাসল সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, আপনি বললে থামবে? বলেন যে হার্ট একটু থামো, থামবে না। ঠিক আছে, হ্যাঁ, যদি এইসব জিনিস আপনার আন্ডারে দিত তাহলে আর আপনি বাঁচতেন না। আপনার হঠাৎ কি মনে হয়েছে যে কারোর সাথে ঝগড়া করছেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, বলে দিলেন হার্ট থেমে যাও। তার মানে কি ব্রেন আপনার দেহকে পরিচালনা করার জন্য যা যা দরকার এটা আপনার নিয়ন্ত্রণে রাখে না। বাট আপনি চাইলে হাত কাটতে পারেন, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। এটা কি ঐচ্ছিক পেশিতে করবেন। ঐচ্ছিক পেশিতে ব্রেন বলতেছে করো তোমার ইচ্ছা মতো, সমস্যা হবে তোমারই হবে। ওকে, তাহলে ঐচ্ছিক পেশি কোনগুলা? স্কেলিটন পেশি, স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল মানে কি? কঙ্কাল তন্ত্রের সাথে যে মাংসপেশিগুলো থাকবে এগুলো হচ্ছে কি ঐচ্ছিক। বুঝি না, শেষ হয়ে গেছে? শেষ হয় না ম্যাডাম, আরো অনেক কিছু আছে ভিতরে যেটা আমরা এখনো দেখাইনি। ঠিক আছে, আমরা আগে পিছিয়ে করে পড়ছি কিন্তু কি শেষ করি নাই। ভাবছেন শেষ হয়ে গেছে? আচ্ছা ডেমো ক্লাস ছিল, বিস্তারিত ক্লাস ছিল। আচ্ছা, ইনভলেন্টারি মাসেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি স্মুথ মাসেল, আরেকটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। হার্ট মাসেলটাকে আমরা বিশেষ ধরনের মাসেল বলি, তাই না? কার্ডিয়াক মাসেল মানে হার্ট মাসেল। স্মুথ মাসেল মানে কি শরীরের সব মাসেল শুধুমাত্র স্কেলিটাল মাসেল বাদ দিয়ে। আমার লিভার, আমার স্টোমাক, আমার ইন্টেস্টাইন সবগুলা কি স্মুথ মাসেল।
তাহলে স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এবং কি স্কেলিটাল মাসেল, এই তিনটা মাসেল এর একটা পার্থক্য আছে আপনাদের, তাই না? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল এন্ড কার্ডিয়াক মাসেল? ঠিক আছে, এই পার্থক্যটা দেখেন দেওয়া আছে 29 পৃষ্ঠার দিকে, মানে বায়োলজি পড়ানো হয়েছে, বায়োলজিতে এটা দেওয়া আছে। বায়োলজি। হ্যাঁ, এখানে ওই যে মাসেলের সংজ্ঞা দেওয়া আছে দেখছেন, এখানেও কি দেওয়া আছে, মাসেল কাকে বলে দেওয়া আছে, মাসেল কত প্রকার দেওয়া আছে, ভলেন্টারি হচ্ছে স্কেলিটাল মাসেল, ইনভলেন্টারি হচ্ছে স্মুথ এবং কার্ডিয়াক মাসেল, এগুলো আমরা পড়ে আসছি, তাই না? স্কেলিটাল মাসেল কাকে বলে, যারা নিজে নিজে লড়াচড়া করতে পারে, তাই না? স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল কাকে বলে, যারা নিজে নিজে লড়াচড়া করতে পারে না, ঠিক আছে, বডি তার ইচ্ছা অনুযায়ী লড়াচড়া করায়। এরপরে দেখেন পরের পেজে একটা পার্থক্য দেওয়া আছে, তাই না? পার্থক্যটা মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি আছে, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেলের মধ্যে পার্থক্য কি আপনাকে মনে রাখতে হবে, আপনি মুখস্থ করবেন। কি পরিমাণে খুঁজছি আমি, স্যার যেটা দিল করতে স্যার যখন পড়াবে সব ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেলের মধ্যে পার্থক্যটা কি দেখেন। প্রথম পার্থক্য কি দিয়ে দিয়েছে, ধরন। ধরন দেখলে আমরা বুঝবো না, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, আরেকটা কি কার্ডিয়াক মাসেল। ওকে, তাহলে স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল আমি যদি ধরন বলি, ধরন বললে একটা তো বলি কি আমরা ঐচ্ছিক, তাই না? এটা কি অনৈচ্ছিক, তাই না? এটাও কি অনৈচ্ছিক। এইটুকু তো আমাদের এমনিই পারার কথা, কিন্তু প্রবলেম হবে আপনি যদি মুখস্থ করেন। মুখস্থ করা যাবে না। মুখস্থ করলে মনে করেন এখানে তো সিরিয়াল হচ্ছে এটা, আপনি পরীক্ষার খাতায় সিরিয়াল দিবেন কি, প্রথমে দিবেন স্মুথ, এরপরে দিবেন কি স্কেলিটাল, এরপরে দিবেন কি কার্ডিয়াক। মুখস্থ তো করছেন ঐচ্ছিক, অনৈচ্ছিক, অনৈচ্ছিক, এইভাবে মুখস্থ করে আসছেন। মানে এটা স্যার অর্গানগুলো মনে করে হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে স্কেলিটাল মাসেল কি, এটা একটা বিশেষ ধরনের মাসেল, কঙ্কাল তন্ত্রের সাথে থাকে। তাহলে এটার বৈশিষ্ট্য আর এই দুইটার বৈশিষ্ট্য এক হবে না। ঠিক আছে, আপনি উল্টাপাল্টা করলেও পারতে হবে। স্কেলিটাল মাসেলের বৈশিষ্ট্য আলাদা, কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্য আলাদা, স্মুথ মাসেলের বৈশিষ্ট্য কি আলাদা। ক্লিয়ার এটা? তাহলে স্মুথ মাসেলের ক্ষেত্রে কি হবে, অনৈচ্ছিক, তাই না? কি হবে, অনৈচ্ছিক। স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে কি হবে, ঐচ্ছিক। আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কি হবে, অনৈচ্ছিক। ঠিক আছে, ধরন অনুযায়ী। এরপরে 2 নম্বর পার্থক্যের টপিকটা কি, সংকোচন। দেখেন স্কেলিটাল মাসেলের সংকোচনটা কি, অনেক শক্তিশালী, আমি আমার ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করি। তার মানে কি সংকোচনটা অনেক বেশি কি পাওয়ারফুল হয়, দ্রুত হয়। স্যার কার্ডিয়াক মাসেল নাকি শুধুমাত্র হার্ট হবে? কার্ডিয়াক মাসেল মানে হার্টটুকুই শুধু বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি সংকোচনটা কি বলছে, কি বলছে সংকোচন, শক্তিশালী এবং কি দ্রুত। তারপর আমি আমার ইচ্ছা অনুযায়ী কি করতে পারছি। স্মুথ মাসেলের সংকোচন দেখেন বিদ্যমান, তার মানে কি স্লো ডেলিভারি, স্পিন বল। ঠিক আছে, আরেকটা কি কার্ডিয়াক মাসেল হচ্ছে কি মিডিয়াম পেস, তাহলে একটা ফাস্ট বল, মিডিয়াম পেস, স্পিন বল। তাহলে কার্ডিয়াক মাসেলের সংকোচনটা কি একটা নির্দিষ্ট মাত্রায়, মধ্যম। স্কেলিটাল মাসেল অনেক দ্রুত হতে পারে, তাই না? আমি দৌড়াইলে চিন্তা করি দরকার হবে দ্রুত হবে, যখন দরকার হবে না থেমে যাবে। থেমে যাবে, তার মানে আমার ইচ্ছা অনুযায়ী এটা। তার মানে এটা দ্রুত এবং শক্তিশালী, এটা কি বিদ্যমান, এটাও কি মধ্যম মানের। মনে থাকবে না এটা? নেক্সট ওয়ান কি আছে, পুনর্জন্ম। পুনর্জন্ম, তার মানে কি রিজেনারেশন। দেখেন রিজেনারেশনের ক্ষেত্রে কার্ডিয়াক মাসেলের কোনো রিজেনারেশন নাই, ওইটা যদি নষ্ট হয় বাদ, নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, হাতে করে উঠাইলাম আবার না উঠাতে পারবো না না রিজেনারেশন ওইটা বলি নাই। রিজেনারেশন যদি কেটে যায় আবার নতুন করে তৈরি হয়, সবচেয়ে ফাস্ট হচ্ছে স্কেলিটাল মাসেল। এখানে যদি কেটে যায় সেলাই করে দিলে কি আবার ঠিক হয়ে যাবে। স্লো হচ্ছে স্মুথ মাসেল, যদি আমার ইন্টেস্টাইন কেটে যায় লাগাই দিতে কয়েকদিন লাগবে, অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে, তারপরে কি এটা ঠিক হবে, তারপরেও কি পারফেক্টলি না ঠিক হবে। আর স্কেলিটাল মাসেলে কি যদি নষ্ট হয়ে যায় শেষ, ইহা আর নতুন করে তৈরি হবে না। ব্রেন সেল এবং স্কেলিটাল কার্ডিয়াক সেল, ব্রেন যেটা নষ্ট হয়ে যাবে এটা বাদ, তারপর কার্ডিয়াক মাসেল যেটা নষ্ট হয়ে যাবে এটা বাদ। তার মানে এই দুইটা জিনিসের দিকে আমাদের একটু সচেতন দৃষ্টি রাখা উচিত, যে ব্রেন সেল যেন নষ্ট না হয়। ব্রেন সেল নষ্ট না হলে আপনি কি, আগেকার দিনে মানুষ কি 800 বছর 900 বছর বাঁচতো না? ঠিক আছে, বুঝেন? আচ্ছা, একটা সহজ কথা বলি, ইহুদিদের অনেক বুদ্ধি না? দেখেন কয় পার্সেন্ট ইহুদি আছে সারা পৃথিবীতে, 0%, একেবারে মানে কয়েক কোটি, 700 কোটির মধ্যে 1-2 কোটি ইহুদি কি কিছুই না। কিন্তু চিন্তা করেন সমস্ত পৃথিবী কি তারা নিয়ন্ত্রণ করে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, এমন কোনো পাওয়ার নাই যেটাকে ইহুদি নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি যদি ইহুদিকে মারেন, আপনি যদি রাশিয়াতে থাকেন, রাশিয়া যে আপনাকে মেরে আসবে, এইটুকু পাওয়ার তার কি আছে।
বলেন তো এত পাওয়ার ইহুদিদের কিসের জন্য, এত বুদ্ধি কিসের জন্য? কেউ জানেন ইহুদিদের এত বুদ্ধি কেন? মুসলমানদের তো সর্বোচ্চ বুদ্ধি থাকার কথা, ঠিক আছে? ইহুদিদের বুদ্ধি এই কারণে, যদি ইহুদিদের বংশ কথা চিন্তা করেন, ইহুদি বংশ কাদের ধরে জানেন? মা থেকে। মায়ের সন্তান কি ইহুদির সন্তান হবে, যদি বাবার সন্তান হয় বাবা যে কেউ হতে পারে, বাবার সন্তান ইহুদির সন্তান হবে না। তার মানে বাবা অন্য গোত্রের মেয়ে বিয়ে করছে, এই গোত্রের ছেলে হয়েছে, এটা কি ইহুদিদের সন্তান না। শুধুমাত্র মা যদি ইহুদিদের হয় তাহলে এটা ইহুদিদের সন্তান। মানে মার পেটে বাচ্চা, মানে মা হতে হবে ইহুদি, যার পেটে বাচ্চা কি বড় হবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে পৃথিবীতে একমাত্র ইহুদি জাতি যারা জান্নাতি খাবার খাইছে, তাই না? মান্না সালোয়া কারা খাইছে? তো জান্নাতি খাবার যারা খাবে তাদের ব্রেনের ডেভেলপমেন্ট তো সর্বোচ্চ হবে, এটাই স্বাভাবিক। সুষম খাদ্য না, আমরা কি খাইছি নাকি এখনো? তার স্বাভাবিকভাবে ওদের ব্রেনের ডেভেলপমেন্ট বেশি, মানে ওই যে একবার খাইয়ে ডেভেলপমেন্ট নিয়ে নিছে, এখন সেটা বংশ পরম্পরায় চলতেছে। সেটা এখন প্রোডাকশন হইতেই আছে। তো আল্লাহ, বংশে কোনো জিনিস যদি ঢুকে যায় ওইটা কি জেনেটিক্যালি পেতেই থাকে, তাই না? সেই জন্য মনে রাখবেন ইহুদিদের সাথে এত সহজে পারা যাবে না, যতটুকু অ্যাভয়েড করা যায় ততই ভালো, তাই না? ওই লাস্টে কিয়ামতের আগে আগে শুধু মুসলমানরা জিতবে, এর আগে তো জেতার সম্ভাবনা নাই, খালি হারবেই। কারণ কি, শুরু হইতেছে। পৃথিবী যদি সিনেমা হল হয় বা সিনেমা একটা মুভি হয়, মুভিতে কি দেখেন সব সময় কি নায়করা সব শক্তিশালী থাকে না। মরতে মরতে বাচ্চা দাও। হ্যাঁ, নায়করা সব সময় কি থাকে একদম ফার্স্ট থেকে লাস্ট, না খাওয়া অখাওয়া চাকরি পায় না এরকম। আর সব সময় কি ভিলেন থাকে কি প্রতিষ্ঠানের মালিক, ভিলেন থাকে সব সময় কি শক্তিশালী। লাস্টে কি হয়, শেষে যে লাস্টের 1 মিনিট 2 মিনিট এটাই জীবন শেষ, এরপরে সিনেমাও শেষ, নায়কও শেষ, ঠিক আছে? তার মানে পৃথিবীতে যদি মুসলমানরা নায়ক না হয় তাহলে কেমন হবে? আর ভিলেনকে একটু শক্তিশালী করতে হবে, নাহলে মারামারি হবে কিভাবে? ঠিক আছে, ওটা চিন্তা করেন, ওটা আলাদা বিষয়। পরেরটা কি আছে? শাখা প্রশাখা। শাখা প্রশাখা, ঠিক আছে? শাখা প্রশাখার ক্ষেত্রে কি বলছে? একটাতে শাখা প্রশাখা বিদ্যমান আছে, একটাতে শাখা প্রশাখা কি বিদ্যমান আছে, আরেকটাতে কি অনুপস্থিত আছে। অনুপস্থিত কোথায় আছে? স্মুথ মাসেলের ক্ষেত্রে, ঠিক আছে? আর যেটা বেশি শক্তিশালীভাবে কাজ করে তার শাখা প্রশাখাও কি থাকবে। তাহলে শক্তিশালীভাবে কাজ করে কোনটা? কার্ডিয়াক, মধ্যম, আর এটা কি স্কেলিটাল। তাহলে এদের শাখা প্রশাখা থাকবে, বাকিগুলো শাখা প্রশাখা থাকবে না। এরপরে কি আছে? নিউক্লিয়াস নাকি আকার, একটা লম্বা, ঠিক আছে? লং এবং ইউনিফর্ম, ইউনি হবে ইউএনআই, ঠিক আছে? ইউএনআই, ইউনি এফওআরএম, ইউনিফর্ম, লং এন্ড ইউনিফর্ম, লম্বা হবে এবং কি একই রকম দেখতে হবে। আরেকটা হচ্ছে কি স্মল এবং ভেরিয়েবল, ছোট ছোট কিন্তু বিভিন্ন রকমের হবে, ঠিক আছে? আর লাস্ট ওয়ান কি লং এবং লিটল ভেরিয়েবল, ঠিক আছে? খুব খুব একটা ভেরিয়েবল না কিন্তু লম্বা লম্বা আকার আকৃতি। নিউক্লিয়াস একমাত্র স্কেলিটাল মাসেল। বিদ্যমান আর এই লং ভেরি এটা বুঝি না, লাইনটা আসলে বুঝি না। বিদ্যমান মানে কি আছে, শাখা প্রশাখা, যে এই লাইনটা, হ্যাঁ শাখা প্রশাখা আছে। বিদ্যমান মানে কি আছে, বিদ্যমান মানে কি আছে। কার্ডিয়াক মাসেলের কি আছে, আর স্মুথ মাসেলের ক্ষেত্রে কোনো শাখা প্রশাখা নাই, টিস্যুগুলোর কোনো শাখা প্রশাখা নাই। এরপরে নিচেরটাই যদি যান, আকার আকৃতি কেমন? একটা আকার আকৃতি কি একই রকম, ইউনিফর্ম এবং লম্বা লম্বা, কি রকম? লম্বা লম্বা ইউনিফর্ম একই রকম। আরেকটা কি ছোট 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 এবং কি ভেরিয়েবল, ছোট ছোট এবং ভেরিয়েবল। লিভারেরটা একরকম, হার্টেরটা একরকম, লাংসেরটা একরকম, ভেরিয়েবল, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি লং, হার্টের কার্ডিয়াক মাসেল লং এবং লিটল ভেরিয়েবল, সামান্য ভেরিয়েবল আছে কিন্তু কি লম্বা লম্বা। এরপরটা কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা কি বলতেছি যে একমাত্র স্কেলিটাল মাসেলে একটা কোষে কি থাকতে পারে? একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। কিসের জন্য? কারণ এটা একমাত্র কোষ যে কোষগুলা কি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করে। আর আপনার ইচ্ছা তো বুঝেন মাল্টি ডাইমেনশন, কখনো বলতেছেন এই এই এই, তাহলে এতগুলা ইচ্ছা মেনটেন করার জন্য একটা নিউক্লিয়াস কি যথেষ্ট না। আর বাকি দুইটাতেই কি আছে? যেহেতু বডির ইচ্ছা অনুযায়ী চলে, তারা ব্রেনের ইচ্ছা অনুযায়ী চলে, তাদের জন্য কি একটা নিউক্লিয়াস যথেষ্ট, ঠিক আছে? তাদের সেন্ট্রালি একটা করে নিউক্লিয়াস আছে। শুধুমাত্র স্কেলিটাল মাসেলে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, কারণ স্কেলিটাল মাসেলে একমাত্র আপনার ইচ্ছা অনুযায়ী চলবে। নেক্সট ওয়ান, এটাই শেষ। হাই হাই, তাহলে আমরা কি পড়লাম? নাম্বার 1 টিস্যু কাকে বলে, কত প্রকার। নাম্বার 2 ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে, ইপিথেলিয়াল টিস্যু কত প্রকার। নাম্বার 3 কানেকটিভ টিস্যু কাকে বলে, কানেকটিভ টিস্যু কত প্রকার। নাম্বার 4 মাসেল টিস্যু কাকে বলে, মাসেল টিস্যু কত প্রকার। নাম্বার 5 মাসেল টিস্যুগুলোর ভিতরে পার্থক্য কি। এই 5টা প্রশ্ন নেক্সট ক্লাসে পড়বো। নার্ভাসের
আমরা তো দেহ নাই, নার্ভাস সিস্টেমে আমরা পড়বো এটা। হ্যাঁ, রোল অফ ক্যালসিয়াম নেক্সট ক্লাস। ঠিক আছে, এই পর্যন্তই থাক আপাতত। কানেক্টিভ টিস্যু